চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী ও উদ্যোক্তা কানিজ ফাতেমা রুমা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। চায়ের চুমুকে এসে আরো বেশি ভালো লাগছে। জি, অসংখ্য ধন্যবাদ, আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। শুরুতে একটু জানতে চাই, 2019 সালে একটি প্রতিযোগিতার মাধ্যমে রন্ধন শিল্পী হিসেবে আপনার যাত্রাটা শুরু হয়েছে। সেই সময়টা কেমন ছিল এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরের জার্নিটা কেমন ছিল? ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার অনেক আগ্রহ ছিল এবং রান্না করতাম, শখ করে অনেক ধরনের রান্না করতাম, পারতাম। তো 2019-এ নিউজিল্যান্ড ডেইরি মিল্ক থেকে ডিপ্লোমা মিষ্টি লড়াই একটা ডেজার্ট প্রতিযোগিতা হলো সমস্ত বাংলাদেশে। তো তখন আমিও সেখানে অংশ নেই। আমার ছেলে বলল, আম্মু তুমিও তো ভালো পারো, ডেজার্ট করো। গেলাম। তো তখন বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে করে সারা বাংলাদেশের মধ্যে আমি সেরা 40-এ গিয়ে ফাইনাল রাউন্ডে চলে যাই। তো তখন থেকে আসলে আমার ভিতরে একটা উদ্যোক্তা হওয়ার যে আমিও হয়তো পারবো। তো ওই কম্পিটিশনটার পরে আমি তখন মানে একটা পেজ খোলার চিন্তা ভাবনা করি এবং এর আগে আমি বিভিন্ন কোর্সগুলো করে নিই। কারিগরি বোর্ডের আন্ডারে শেফ কোর্স, কুকিং লেভেল 1 এবং বিভিন্ন বেকিং কোর্সগুলো বিভিন্ন শেফদের সঙ্গে আমি এগুলো করার পর আমি রুমাস কিচেন নামে একটা পেজ ওপেন করি। তো সেই পেজ থেকে আমি কেক এবং ডেজার্ট নিয়ে কাজ করা শুরু করি। তো এইভাবেই আমার উদ্যোক্তা জীবন শুরু। আচ্ছা, আমরা জানি যে আপনি রোগীদের জন্য খাবারটি দিয়ে থাকেন। সেই খাবার ব্যবস্থা করার যে আইডিয়াটা স্পেশালি রোগীদের জন্য, এই আইডিয়াটা কিভাবে এসেছে এবং তাদের জন্য আসলে স্পেসিফাই কোন কোন খাবারগুলো আপনি রাখছেন? আমার বাবা মারা যান করোনাকালীন সময়ে। তো বাবা যখন অসুস্থ, মানে বাবা আমার বাসায় এসে মারা যান, বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবার জন্য 3 বেলায় আমাকে রোগীর উপযোগী খাবারগুলো তৈরি করতে হতো, খাওয়াতাম। তো যখন বাবা মারা গেলেন তখন মনটা স্বাভাবিক খুবই খারাপ থাকে। তো তখন কিন্তু পুরো করোনা মানে লকডাউন চলছিল। তখন অনেকেই বিভিন্ন খাবারের গ্রুপের মাধ্যমে রোগীদের জন্য হোমমেড স্যুপটা তখন খুব ডিমান্ড ছিল বেশি। করোনা হেলদি একটু খাবার, একটু হেলদি স্যুপ। আবার তখন বিভিন্ন এইগুলো রেস্টুরেন্টগুলো, দোকানগুলো সব বন্ধ ছিল না, যার কারণে সবাই হোমমেড খাবারগুলো একটু চাহিদা ছিল। তো তখন ওরকম একটা পোস্ট দেখে মনটা খুব খারাপ। তো ভাবলাম এই রোগীদেরকে আমি একটু পাঠাই, হয়তো মনে একটু শান্তি লাগবে আমার। তো তখন ওনাদেরকে নক করে আমি এরকম পাঠালাম। তখন থেকে আমার নিজের ভিতর একটা কেমন যেন ভালো লাগা কাজ করলো। তখন থেকে আমি আর কি বাবার আসলে সাদাকা হিসেবে কাজটা আমি শুরু করেছিলাম। এরপর এটা আসলে এমনভাবে সাড়া পেয়ে যায় রুমাস কিচেনের স্যুপ এবং রোগীর খাবার, আমিও মানে অভিভূত, মোটামুটি অনেকটা ভাইরালের মতো হয়ে যায় শেয়ার করতে করতে পেজটা। তখন প্রতিদিন প্রায় 2 সেশন মিলে আমার 25-30 জনের জন্য রোগীর জন্য স্যুপ এবং বিভিন্ন খাবার পাঠাতে হতো। তো সেইভাবে কাজটা করতে করতে আমি দেখলাম যে এটা না মিডিয়াতেও চলে গেল। রোগীর জন্য সাগু যেটাই বলেন, রোগীর খাবার তারা অর্ডার করে এবং আমি এটা একদম এটার জন্য কোনো পে করতে হয় না আমার কিচেনে, জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে বা তারা নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। এখন এই যে ডেঙ্গু রোগী প্রভাবটা অনেক বেশি, প্রতিদিনই বা সপ্তাহে 3-4 রোগীকে আমি খাবার পাঠাচ্ছি আমার মানে রেগুলার অর্ডারের পাশাপাশি। এবার একটু কালিনারি ক্লাব এবং সম্পূর্ণ বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, এখানে কাজ কীভাবে পরিচালিত হচ্ছে? সম্পূর্ণ বাংলাদেশ এবং কালিনারি ক্লাব এই 2টা সংগঠনের সাথে আমি 2টা গুরুত্বপূর্ণ পদে আছি এবং এরা নারীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। কালিনারি ক্লাব নারীদের রান্না, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রতিযোগিতাগুলো, ফুড ফটোগ্রাফি, বিভিন্ন প্রতিযোগিতায় যেতে গেলে কিন্তু ফুড ফটোগ্রাফিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আপনার বিভিন্ন কুকিং শোতে যারা যেতে আগ্রহী, সেখানে নিজেকে কীভাবে প্রেজেন্ট করবে, এই কোর্সগুলো এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রান্নার কোর্সগুলো কালিনারি ক্লাব থেকে খুবই কম বাজেটে করানো হয় মহিলাদেরকে। আর আমার সম্পূর্ণ বাংলাদেশ হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে, তারা যেন নিজ পায়ে স্বনির্ভর হয়ে কাজ করতে পারে, যে কোনো একটা মানে বিজনেস শুরু করতে পারে, মানে শুধু রান্না নিয়ে না, আদার্স যে কোনো একটা সাবজেক্ট চুজ করে বিজনেস করতে পারে। আমাদের রাপা প্লাজাতে একটা শোরুমও আছে যেখানে বিভিন্ন নারী উদ্যোক্তাদের পণ্য দিয়ে সেই দোকানটা সাজানো। আচ্ছা আচ্ছা, রান্না নিয়ে জীবনে এমন কোনো মজার গল্প আছে কিনা যে গল্পটি আমাদের সাথে যদি শেয়ার করতেন?
বিয়ের পর আমি প্রথম যেদিন বাবার বাসায় তো সেভাবে রেগুলার রান্নাগুলো করি নাই, তো বিয়ের পর আমার সংসারে আমি যখন প্রথম রান্না করতে গিয়েছি আমার ভাত মনে হচ্ছিল একদম জাউ হয়ে একদম হালুয়াই হয়ে গিয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড সেই ভাতই খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলেন। এখনও সেই কথা মনে পড়লে আল্লাহ আমি ভাতই রান্না করতে পারতাম না ঠিক মতো, আর এখন তো কত কিছু রান্না করে যেতে হচ্ছে। এবং বিভিন্ন ধরনের রান্না ট্রেনিংয়েও আমি কাজ করি, আমার বাসায়ও কেকের উপর ট্রেনিংগুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি তো একজন উদ্যোক্তা, সো নারী উদ্যোক্তা হিসেবে যারা নারী আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? নারীদের উদ্দেশ্যে আমার বলার থাকবে যে এখন কিন্তু যুগ অনেক আপডেট হয়েছে এবং ঘরে বসেই নারীরা কাজ করার সুযোগটা পাচ্ছে, যেটা নাকি আগে ছিল না। বিভিন্ন ট্রেনিংগুলো তারা ঘরে বসে নিতে পারছে। তো যাদের মানে জব করতে সমস্যা বা বাইরে কাজ করতে সমস্যা, এখন চারপাশে মানে এত এত সুযোগ, সবারই উচিত কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ করা এবং স্বনির্ভর হওয়া। একটা নারী আত্মনির্ভরশীল হওয়া বা সংসারের প্রয়োজনে বা নিজের একটা মাসিক ইনকাম সে যদি নিজে হাতে করতে পারে, এর চেয়ে ভালো আর কিছু আসলে হয় না। এবং প্রতিটা নারীরই উচিত কিছু না কিছু কাজে নিজেকে জড়িত রাখা। আচ্ছা, সো আপনি যখন রান্নার জগতে আসেন বা ছোটবেলায় যখন কারো রান্না দেখতেন, আমি তো অনেক সময় টিভিতে অনেক ধরনের শো দেখতাম যে রান্নার শোগুলো হচ্ছে, আপনার আইকন হিসেবে কারা ছিলেন বা কার রান্নার রেসিপি আপনি ফলো করতেন? বা সবার তো একটা রান্নার ক্ষেত্রে নিজস্ব একটা স্টাইল রয়েছে বা একটু ডিফারেন্ট জোন আছে, সেই জায়গা থেকে কার রান্নার ধরনটা আপনার বেশ ভালো লেগেছে? ছোটবেলা থেকে অবশ্যই সিদ্দিকা কবির আপা, এখনও আমি তাকে ধারণ করি। তার সেই রান্না খাদ্য পুষ্টি বই এখনও আমার কাছে আছে এবং মানে তখন তো একদম বই খাতা কলম নিয়ে টেলিভিশনের সামনে বসেই যেতাম রেসিপিগুলো লেখার জন্য। এরপরে আলপনা হাবিব, ওনার রান্নাগুলো আমার ভালো লাগে। আচ্ছা, সচরাচর যারা এই সেক্টরে আছেন রন্ধনশিল্পী হিসেবে, প্রত্যেকেরই কিন্তু একটা বই তারা লিখে রাখেন যাতে করে পরবর্তীতে যারা আসলে এই প্রফেশনে আসতে চান তাদের জন্য উপকার হয় বা রান্নার কিছু রেসিপি থাকে। আপনার কোনো বই পাবলিশ করার চিন্তা ভাবনা আছে কিনা বা ভবিষ্যতে পাবো কিনা? ইচ্ছা আছে নিজেকে নিয়ে একটু লেখার, আর অলরেডি বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে যারা বই লেখে তাদের বইগুলোতে আমার নিজের লেখা উদ্যোক্তা জীবনীগুলো 2-3টা বইয়ে অলরেডি গিয়েছে। আর যদি ভবিষ্যতে সুযোগ থাকে নিজেকে নিয়ে লিখবো। রন্ধনশিল্পী হিসেবে রান্না করতে গিয়ে যে বিষয়গুলো আসলে নোটিসেবল হয়, এমনি তো বাসায় তো আমাদের মা বা আমাদের যারা পরিবারের সদস্য আছেন তারা তো রান্না করেনি, কিন্তু একজন রন্ধনশিল্পী হিসেবে ডিফারেন্ট কি কোনো কিছু আছে কিনা? আমাদের মায়েরা তারাও অবশ্যই, যারা ঘরে রান্না করে অবশ্যই তারাও রন্ধনশিল্পী বা শেফ আমি বলবো। তবে একজন রন্ধনশিল্পী কি ট্র্যাডিশনাল রান্নার পাশাপাশি তার কিছু শিক্ষণীয় ব্যাপারগুলো থাকে, যেমন হাইজিনিক মেনটেন করা, হ্যাঁ, রান্নাঘরে যেন কোনো হ্যাজার্ডের সৃষ্টি না হয়, আর একটা খাবার থেকে আরেকটা খাবারে যেন জীবাণু গিয়ে বা একটা খাবার ফ্রিজিং করা বা ওভেনে কতটুকু রাখবো, টেম্পারেচার মেনটেন করা, এগুলো অবশ্যই জানা একজন রন্ধনশিল্পী জেনে থাকেন। সে হয়তো শেফের মতো কাজ করেন না, কিন্তু একজন শেফ পড়াশোনা করে যে জিনিসগুলো জানেন, একজন রন্ধনশিল্পীও যখন কোর্সগুলো করেন এগুলো তাদেরকে আগে জানতে হয় যে একটা রান্না করার আগে তার যে একটা পরিবেশ তৈরি করা, বা এমনকি নিজেকেও আপনাকে একদম পরিপাটি করে রান্না করতে হবে যাতে আপনার মাধ্যমে কোনো জীবাণু আপনার খাবারে প্রবেশ করতে না পারে। আচ্ছা, সো এই ফ্রিজের একটু ব্যাপার নিয়ে জানতে চাই যে আমরা তো খাবার ফ্রিজে রাখি, সো খাবার ফ্রিজে রাখার যে নিয়মগুলো রয়েছে সেটি কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে? আমরা অনেকেই হয়তো জানি না ফ্রিজের ব্যাপারটা। যে কোনো খাবার যে কোনো সময় ঢুকিয়ে রাখি বা ইচ্ছা হলো কয়েকদিন বেশ কিছুদিন পর সেটা বের করি, কিন্তু আসলে ফ্রিজের ব্যাপারটা হচ্ছে আপনি রান্না করার পর সেটা যদি যে পোর্শনটুকু আপনি ফ্রিজে রাখবেন অতটুকু রুম টেম্পারেচারে এনে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, যেটা আপনি স্টোর করবেন। 2-3 দিন রাখার পর এর বেশি রাখার আসলে প্রয়োজন হয় না যদি রেফ্রিজারেটরে রাখা হয়। সেটা আবার আমি বের করে রুম টেম্পারেচারে এনেই আমি গরম করব। তা না হলে অনেক সময় ওই ঠান্ডাটা ভিতরে রয়ে যেতে পারে বা করতে পারে। আবার ফ্রিজারেও যেটা খাবার সংরক্ষণ করা সেটা একটু বেশি সময় নিয়ে রাখা যায়, কিন্তু আমি সবসময় বলবো যে রুম টেম্পারেচারের সাথে খাবারটা এনে তারপর ফ্রিজে সংরক্ষণ করা এবং আবার বের করে রুম টেম্পারেচারে এনেই সেই খাবারটা আবার গরম করে নিলে খাবারের গুণগত মানটা ঠিক থাকে। আচ্ছা,
আরেকটি বিষয় যে যখন রান্নাঘরে কাজ করা হয় তখন তো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট তো হয়ে থাকে, সেগুলো থেকে কি কি সাবধানতা অবলম্বন করা যেতে পারে? সেগুলি থেকে সবার প্রথম হচ্ছে আপনার গ্যাস, হ্যাঁ, যদি সিলিন্ডার গ্যাস থাকে সেটা চেক করাতে হবে যে সেখানে লিকেজ আছে কিনা। তারপর যে কোনো সময় দা বটি ছুরি থেকে আমাদের একটা হ্যাজার্ড হয়ে যেতে পারে, সেটা যেন সাময়িকভাবে ট্যাকেল দেওয়া যায়। আপনার প্রাথমিক চিকিৎসার যে জিনিসগুলো সেগুলো সাথে রাখতে হবে। বা আপনার রান্নাঘর ফ্লোরে অনেক সময় তেল পড়ে, এই একটা স্লিপ হয়ে যেতে পারে, বা টাইলসের ফ্লোরগুলো একটু স্লিপ হয়, সেগুলো পরিষ্কার রাখা সবসময় প্রয়োজন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।